আগামীকাল থেকে অবন্তীর ফাইনাল এক্সাম। মন না চাইলেও রাত 2টায়ও তাকে দেখা যাচ্ছে গভীর মনোযোগে বইয়ে মুখ ডুবিয়ে থাকতে। মাঝরাতে হঠাৎ মুঠোফোনের শব্দে বই থেকে মুখ তুলে অবন্তী। ফোনের স্ক্রিনে চোখ রাখতেই একটি অপরিচিত নম্বর চোখে পড়ে। এত রাতে কে ফোন দিল? নিশ্চিত ক্লাসের কেউই হবে। এটা ভেবেই ফোনটি রিসিভ করে অবন্তী। হ্যালো বলতে এই ওপাশ থেকে একটি মোটা গলা ভেসে আসে। ওপাশ থেকে আসে হ্যালো। অবন্তীর কাছে গলার স্বরটি অপরিচিত মনে হয়। অবন্তী বলে, কে বলছেন? লোকটি বলে, আমি তমাল। অবন্তী বলে, ও তমাল মামা, এত রাতে কি মনে করে? গম্ভীর গলায় লোকটি জবাব দেয়, মামা, আমি তমাল, কিন্তু আপনার মামা নই, আমি আরেকজন তমাল, আমাকে চিনবেন না। অবন্তী বলে, কাকে চান? লোকটি বলে, এত সময় যখন আপনার সঙ্গে কথা বলছি ধরে নিন আপনাকেই চাইছি। অবন্তী বলে, স্টুপিড। বলেই ফোন কেটে দিল অবন্তী। মনোযোগী হয়ে পড়া শুরু করলো। কিন্তু কি আশ্চর্য, বারবার কেন যেন ওই কণ্ঠটাই কানে বাজছে। কি অসম্ভব সুন্দর কণ্ঠ লোকটির, অনেকটা আর্যের নীরবের মতো। কথাগুলো ভাবতেই হঠাৎ আবার মুঠোফোনটি বেজে ওঠে। অবন্তী এবার ঠিক করলো কলটি আর রিসিভ করবে না। কিন্তু কি অদ্ভুত, এত রাতে নির্লজ্জের মতো লোকটা কেন যে বারবার কল করেই যাচ্ছে। মুঠোফোনটি বেজেই চলেছে, মিশ্র প্রতিক্রিয়া অবন্তীর। শেষ পর্যন্ত কলটি রিসিভ করলো। হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে, কি ব্যাপার, রেখে দিলেন কেন? অবন্তী বলে, এত রাতে অচেনা একজন মেয়েকে বিরক্ত করতে লজ্জা করছে না আপনার? অসভ্য একটা লোক আপনি। লোকটি বলে, প্লিজ দয়া করে এভাবে বলবেন না, আমি বাজে ছেলে নই, একটু বিশ্বাস রাখতেই পারেন। আপনি আমার পরিচয়টুকু দেওয়ার সুযোগ দিন। আমি তমাল, বুয়েটে সিভিলে পড়ছি, তিতুমির হলে থাকি, সামনে টার্ম ফাইনাল, প্রিপারেটি লিভের গ্যাপে আছি। রাত জেগে পড়তে পড়তে হঠাৎ এক বন্ধুকে কল দেব ভেবে ডিজিট ভুলে কলটি আপনার নম্বরে চলে যায়। আমার কি দোষ বলুন? আপনার কণ্ঠে জাদু আছে, যে কেউ আপনার সঙ্গে কথা বললে অবচেতন মনে চাইবে আরেকবার কথা শুনতে। অবন্তী বলে, দেখুন, কাল আমার ফিজিওলজির কার্ড এক্সাম। এমনিতেই আমি খুব টেন্সড, দয়া করে আর বিরক্ত করবেন না। আপনাদের মতো ছেলেরা মেয়েদের ইমপ্রেস করায় খুব পটু। কথাগুলো বলেই কলটি কাটল অবন্তী। ফোনটি রাখার কিছু সময় পর মুঠোফোনের মেসেজ রিংটোন বেজে উঠল। ফিজিওলজির কার্ড এক্সাম, তার মানে মেডিকেল স্টুডেন্ট। ডাক্তারের মেজাজ এত রুড হলে চলবে? আবার বিরক্ত না করে পারবো না হয়তো। এতটা বকাঝকা আগামী দিন আর করবেন না আশা করব। শুভরাত্রি। কীরকম যেন এক অদৃশ্য ভালো লাগার শিহরণের মধ্য দিয়ে সময় কেটে যায় অবন্তীর। অবচেতন মন কেন যেন অধীর আগ্রহে অপেক্ষা করে ফোনের জন্য। খাবার টেবিল থেকে পড়ার টেবিল, সারাটা সময় মুঠোফোনটি ওর সঙ্গেই আছে। বাড়ির কারোরই ব্যাপারটা দৃষ্টি এড়োয় না। এমনইভাবে এক সপ্তাহ শেষে একদিন রাত প্রায় 12:30টায় সেই প্রতীক্ষিত নম্বরটি ফোন স্ক্রিনে ভেসে ওঠে। অবন্তী ফোন রিসিভ করতেই সম্ভাষণের বদলে চমৎকার ভরাট কণ্ঠের আবৃত্তি শোনানো যায়। পাইনি বলে আজও তোমায় বাসছি ভালো রানী, মধ্য সাগর এপার ওপার করছে কানাকানি। ফোনের ওপাশ থেকে ভদ্রলোকের কবিতা পড়া শুনে অবন্তী যেন ভালো লাগার বিস্ময়ে ভাষা হারিয়ে ফেলে। কি ব্যাপার, কথা বলবেন না? কেমন লাগলো কবিতাটা? আজ কিন্তু হঠাৎ করে ফোন কাটা যাবে। লোকটি বলল, অসাধারণ, খুব ভালো কবিতা আবৃত্তি করেন তো আপনি। অবন্তী, সত্যি আপনার ভালো লেগেছে? ধন্য আমি তো ভয় পাচ্ছিলাম এই বুঝি অভদ্র অসভ্য বলে কল কেটে দেবেন। তমাল, এরপর থেকে শুরু ওদের একসঙ্গে পথ চলা। সময় গড়িয়ে সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরিয়ে সপ্তাহ থেকে মাস ছুঁয়ে যায়। সকাল বিকাল কিংবা মাঝরাতে ফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে চ্যাটিং, ঘন্টার পর ঘন্টা। ভালো লাগার অনুভূতিটা কখন যেন ভালোবাসা হয়ে মন জুড়ে বসে। দেখতে দেখতে সময় কেটে যায়, কাছে আসার আকুল তৃষ্ণায় মন ব্যাকুল হয়ে ওঠে। দীর্ঘ 1 বছর পর তমাল আর অবন্তী পহেলা ফাল্গুনের এক বিকেলে পাবলিক লাইব্রেরিতে দেখা করার সিদ্ধান্ত নেয়। পাবলিক লাইব্রেরির রাস্তা দিয়ে ভেতরে প্রবেশের সময় এদিক সেদিক তাকিয়ে মনের অজান্তেই কাউকে খুঁজে যায় অবন্তী। ঠোঁটের কোণে তখনও এক চিলতে হাসি। হঠাৎ মুঠোফোনে মেসেজ রিংটোন বাজতেই অবন্তী চোখ রাখে স্ক্রিনে। ছোট্ট একটা মেসেজ, আসছি অবন্তী। শাহবাগে আমি। হাঁটতে হাঁটতেই রিপ্লাই করে অবন্তী, স্বপ্নকে ছুঁয়ে দেখার অপেক্ষায় পথ চেয়ে আছি। পাবলিক লাইব্রেরিতে প্রবেশ করে কিছুটা দূর থেকেই তমাল দেখে অবন্তী সিঁড়ির একপাশে চুপচাপ বসে আছে। মেয়েটি আসলেই সুন্দরী। হলুদ রঙের শাড়িতে ওকে একটু বেশি মানিয়েছে। অবন্তী তমালকে বলেছিল কালো রঙের পাঞ্জাবি পরতে, অথচ ও পরে এসেছে সাদা রঙের ক্যাজুয়াল শার্ট। সিঁড়ি বেয়ে অবন্তীকে পাশ কাটিয়ে একটু দ্রুতই পাবলিক লাইব্রেরির ভেতরে চলে যায় তমাল। এর একটু পরই অবন্তীর পেছনে এসে দাঁড়ায়। হঠাৎ করেই ডেকে ওঠে অবন্তী বলে,
অবন্তী পেছন ফিরে তাকাতেই ভীষণ চমকে ওঠে, কি তমালের পাশে রূপক কেন? এই ছেলেটা অবন্তীর ক্লাসমেট, দীর্ঘ 2 বছর ধরে ওকে বিরক্ত করে যাচ্ছে। একে দেখলেই অবন্তীর ভীষণ রাগ হয়। অবন্তী কোনো প্রশ্ন করার আগেই তমাল বলে ওঠে, রূপক আমার ছোট ভাই। ওর ধারণা ছিল তুমি নাকি ভালোবাসতেই জানো না। ওর সঙ্গে আমি চ্যালেঞ্জ করেছিলাম, তোমাকে ভালোবাসতে শেখাবো আমি। তোমার সঙ্গে সম্পর্কের শুরুটাই ছিল একটা জেদ। তোমাকে আমি শুধু বোঝাতে চেয়েছিলাম ভালোবাসার অনুভূতিটা কেমন হয়, ভালোবাসা আসলে কী। দীর্ঘ সময় নির্বাক হয়ে তমালের কথাগুলো শুনে অবন্তী চোখ দুটি কখন যেন নিজের অজান্তেই অশ্রু সজল হয়ে ওঠে। তমালের কথার প্রত্যুত্তরে অবন্তী শুধু একটি কথাই বলে, তমাল, আপনি আমাকে ভালোবাসতে শিখিয়েছেন। আমার কল্পনায় যে ভালোবাসা ছিল তা আসলে ভালোবাসা নয়, শুধুই প্রতারণা। ভালোবাসা কী তা হয়তো আর এ জন্মে বোঝা হলো না। কথাগুলো শেষ করেই অবন্তী হাঁটতে শুরু করে। পাবলিক লাইব্রেরির গেট থেকে বেরিয়ে দ্রুত রিক্সা নেয়। রিক্সা চলতে শুরু করে সন্ধ্যার আবছা আলো আধারি পথ ধরে। রিক্সা এগিয়ে যায় সামনে, পেছনে পড়ে থাকে অনেক কল্পনায় আঁকা কিছু স্বপ্ন। স্বপ্নভঙ্গের যন্ত্রণায় এতদিনের রঙিন স্বপ্নে বিভোর দুটি চোখ বেয়ে অপমানের, দুঃখের আর হতাশার জল গড়িয়ে পড়ে। তবু মন মানে না, নিজের মনকে বিশ্বাস করতে পারে না। শাহবাগ পেরিয়ে রিক্সা বাংলা একাডেমির সামনে যেতেই একটি মোটর বাইক অবন্তীর রিক্সার সামনে এসে থামলো। চমকে উঠল অবন্তী। বাইক থেকে নেমে তমাল রিক্সার সামনে দাঁড়ালো। আপনি আমার পিছু নিয়েছেন কেন? ভালোবাসা কি তা শেখাতে চেয়েছিলেন? আমি তো ভালোবাসতে শিখে গেছি। কথাগুলো বলতে গিয়ে রাগে অপমানে কেঁদে ফেলল অবন্তী। তমাল হাত জোর করে ওর রিক্সার সামনে দাঁড়ালো। ক্ষমা করে দাও অবন্তী, আমিও যে ভালোবাসতে শিখে গেছি তোমার পাশে থেকে। তোমার অভিমানী চোখ বলে দিয়েছে আমি কতটা অপরাধী। নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি তোমায়। তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ ফিরিয়ে দিও না। গল্পটি এখানেই শেষ হয়ে যায়।